আলোচনা সভায় যারা বক্তব্য রেখেছেন সংগঠনের প্রতিনিধিরা, বিশেষ করে এখনো আছেন জামায়াত ইসলামের মজলিসে শুরার সদস্য এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত ভাই, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, লেখক, রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফয়জুল্লাহ ভাই, সে নিজে একজন প্রবাসী এবং প্রবাসী অধিকার পরিষদের আজকের এই প্রোগ্রাম উপস্থাপনা করছেন, মানব পাচার প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শিহাবুদ্দিন শিহাব, যিনি নিজেই মানব পাচারের বা প্রতারণার শিকার হয়েছিলেন, সঞ্চালনায় সহযোগিতা করছেন আইয়ুব আল আনসারী এবং ইমরান, এবং বিভিন্ন দেশের প্রবাসী নেতৃবৃন্দ। এখানে আমার বাম পাশে মোকাম্মেল, জুয়েল ওমানের, আমাদের বসে আছে সৌদির ইলিয়াস ভাই, লিবিয়ায় ছিল অনেকদিন আমাদের হাওলাদার ভাই, হাওলাদার আব্দুস সুবহান সহ অনেক নেতৃবৃন্দ। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এই কারণে যে আজকে কিছুটা আইয়ুব আল আনসারী শেষ দিকে বলেছে এবং ফয়জুল্লাহ ভাইও বলেছে যে গণ অভ্যুত্থান কিংবা আন্দোলনের অনেকে মাস্টারমাইন্ড, মূল পরিকল্পনাকারী, লিডার, অনেক কিছু। তবে আমি মনে করি যে এই পরিবর্তনটা এটা একটা সম্মিলিত প্রচেষ্টা এবং সংগ্রামের ফল। তো সেই সম্মিলিত সংগ্রামে এই অল্প দিনে সংগঠন প্রবাসী অধিকার পরিষদের একটা বড় ভূমিকা ছিল, আছে। কারণ হচ্ছে এগুলো একেবারেই ব্যক্তিগত ডিসকাশন, অনেক ক্ষেত্রে পাবলিকলি বলা শোভনীয় নয়। তারপর আবার ইতিহাসের কারণে কিছু কথা বলতে হয়। কারণ আমরা দেখেছি আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেমন মুক্তিযুদ্ধের একটা এককেন্দ্রিক ইতিহাস নির্মাণ করার চেষ্টা করেছে, আবার এখনো অনেকেই আন্দোলনের ইতিহাসকে বিকৃত করে, প্রচার করে নিজেদের একটা আত্মকেন্দ্রিক ইতিহাস কিংবা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করছে। যেমন গতকালকে কুমিল্লায় গিয়ে আমি দেখেছি, কুমিল্লায় আন্দোলনের লিডার তরুণ নেতাদের ছবি দেওয়া হয়েছে 5 জনের, সেখানে নাজমুলের ছবিটা নাই। কারণ নাজমুল ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক। অথচ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি নাম্বার র্যাঙ্কিং করা হয়, নাম্বার দেওয়া হয় যে আন্দোলন সংগ্রাম বিভিন্ন প্রেক্ষাপটের মূল্যায়ন, প্রথম 10 জনের তালিকা করলে নাজমুল প্রথম 5 জনের 1 জনে থাকে। নাজমুল শুধুমাত্র জুলাইয়ের 5-7 দিনের 10-15 দিনের আন্দোলনের মিডিয়া কাভারেজের নেতা না। নাজমুল 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের 7 কলেজের সমন্বয়ক থেকে ধারাবাহিক আন্দোলন সংগ্রাম, ডাকসু, মোদি বিরোধী আন্দোলন, একাধিকবার জেল খেটেছেন এবং শেষ পর্যন্ত এই জুলাইয়ে যখন আমি অনেকের প্রতি আস্থা রাখতে পারছিলাম না, তাদের ইমান নড়বড়ে দেখতে পাচ্ছিলাম, টেলিফোনে কথা বলে, পত্রপত্রিকার সাক্ষাৎকার আপনারা দেখেছেন, অনেকে মিনমিন করে বলেছে এতগুলো মানুষ মরেছে, সহিংসতা হয়েছে, এই মেট্রো রেলে আগুন ধরেছে, বিটিভিতে, এগুলোর দায় ভাই আমরা নিব না, আমাদের তো এক দফা উদ্দেশ্য ছিল না, আমাদের কোটা সংস্কার। যখন বললাম যে 18 তারিখ যে ভাই দেখো যে প্রায় 1.5 শতাধিক মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রকাশ্যে গুলি চলছে, স্নাইপার রাইফেল দিয়ে টার্গেট কিলিং হচ্ছে, এই পরিস্থিতি যদি এক দফা ঘোষণা না দাও তাহলে কিন্তু তোমরা মাঠে মারা যাবে, আর রাজনৈতিক কোনো শক্তি আন্দোলনে থাকবে না। কারণ রাজনৈতিক দলগুলোকে আমরা 17 তারিখ থেকে কানেক্ট করেছি, যেই কারণে 17 তারিখ ছিল গায়েবানা জানাজা, 19 তারিখ ছিল গণমিছিল, এবং 19 তারিখ যখন ইন্টারনেট সহ সবকিছু শাটডাউন হয়, রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে ডাইরেক্ট মোবাইলে সবাইকে মেসেজ দিয়েছি যে যার যা কিছু আছে তাই নিয়ে আগামীকালকে থেকে রাজপথে থাকতে হবে, এই কারফিউ ভেঙে ফেলতে হবে। সব দলের নেতাদের সাথে কথা বলেছি, মেসেজ দিয়েছি, যাই হোক সে বিস্তারিত আলাপে গেলাম না। আমি বলছি ওই বিকৃত ইতিহাস দেখেছে নাজমুলের, যখন আমি বলছি নাজমুল তোমরা বাকিদের সাথে কথা বলো, ঢাকা কলেজের রাকিব এখন যে এনসিপির সাথে আছে বা আরও অনেক নেতৃবৃন্দ, আসিফ, নাহিদ, তারা সবসময় কমিটেড ছিল, আমি তাদেরকে দেখেছি কমিটেড ছিল যে ভাই আপনি রাজনীতিতে আছেন, জাতীয় রাজনীতিতে আপনার জাতীয় নেতাদেরকে, দলগুলোকে ওইভাবে একত্রিত করেন, তারা যেন এই আন্দোলনের পাশে থাকে। বাট বাকি অনেকের আমি দেখছি যে নড়বড়ে অবস্থা, যে কোনো সময় তাদেরকে দিয়ে সরকার উল্টাপাল্টা ব্রিফ করিয়ে আন্দোলন স্থগিত করতে পারে, এবং ডিবি কার্যালয়ে নেওয়ার ফলেও কিন্তু তাই হয়েছিল যে না চাপের মুখেও যাই হোক তাদের বলাতে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়েছিল। কিন্তু নাজমুলদের মতো যারা আমাদের শিষ্য ছিল তাদেরকে আমরা বলেছিলাম কোনো আলোচনা হবে না, এক দফার বিকল্প কিচ্ছু নাই। এবং এই আন্দোলনে অনেকে ভেবেছিল সে মারা গিয়েছে, তার চিকিৎসা দিয়েছে ফরহাদ আলিম ডোনার ভাই বিএনপির, তারপর ডাক্তার রফিক ভাই আলহাজ ঢাকা কলেজের ছাত্র, ব্যাকবোন ভেঙে গেছে। ঢাকা কলেজকে পুরো
অর্গানাইজ করার ক্ষেত্রে নাজমুলের ভূমিকা ছিল। এবং এই আন্দোলনটা বলছি 18 থেকে, সেখানে নাজমুলের ছবিটা নাই, থাকাটা উচিত ছিল। যারা এই 5টা ছবি ঝুলিয়েছেন, শুধুমাত্র আসিফ, হাসনাত কিংবা তারেক, রিফাত, রশিদ, এদের একটা র্যাঙ্কিং করলে আসিফের পরেই ছবিটা থাকা উচিত নাজমুলের। তো এই জন্য আমি বললাম এই প্রবাসী অধিকার পরিষদের কথা বলতে গিয়ে, যে প্রবাসী অধিকার পরিষদ আজকের যারা উপদেষ্টা আছেন, বড় বড় নেতা আছেন, এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী, তারা কেউ লেবার, মরুভূমির বুকে বালুর মধ্যে কাজ করে, কেউ ফার্মে কাজ করে, তারা টাকা পাঠিয়েছে অনেক ছাত্রের ভর্তির জন্য, অনেকের মোবাইল কেনার জন্য। তারা বেতন পায় 25,000, 30,000 টাকা। কিন্তু এই ছাত্র অধিকার পরিষদ, এই অধিকার পরিষদের প্রোগ্রাম কর্মসূচিতে তারা ফান্ড পাঠিয়েছে, কেউ 500 টাকা, 1000 টাকা। কাজী আপনারা এই যদি ঋণ ভুলে যান, তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে ক্ষমা করবেন। এই মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভুলবেন না। যে আজকে আপনারা নেতা, ওই যে বলেছে এই প্রধান উপদেষ্টাকে রিসিভ করতে যাবেন, গাড়িরও 4টে গাড়ি ভাড়াও দিয়েছে প্রবাসী অধিকার পরিষদ, এটা নাথিং। কিন্তু কথা হচ্ছে আমি যে রাজনীতি করছি, আমি ব্যক্তিগতভাবে বলতে পারবো, আমি ব্যক্তিগত পারপাসে অন্যের কোনো সহযোগিতা কখনো আমি ব্যবহার করি নাই। আমি যতটুকু এর কাছ থেকে ওর কাছ থেকে হেল্প এনেছি, সহযোগিতা এনেছি এই পরিষদকে অর্গানাইজ করার জন্য। কারণ আজকের এই পরিবর্তিত প্রেক্ষাপটে সমন্বয়কদের অনেকে গাড়ি দেবে, ফ্ল্যাট দিবে, অনেক কিছু করবে। কিন্তু এই জুলাইয়ের পূর্বে গাড়ি, ফ্ল্যাট তো দূরের কথা, পাশে বসে একটা সান্ত্বনা দেওয়ার মতো লোকজন ছিল না। একটা ইন্টারেস্টিং বিষয়, শিবিরের সাবেক সভাপতি, জামাতের কেন্দ্রীয় নেতা ইয়াসিন আরাফাত ভাই এখানে আছে। আমাদেরকে গাইলে তো খালি জামাত শিবির আমাদেরকে ফান্ডিং করে, জামাত শিবির আমাদেরকে পৃষ্ঠপোষকতা করে, নানান ধরনের প্রোপাগান্ডা ছড়াইতো। ইয়াসিন আরাফাত ভাই, আমি বাড্ডায় যেই বাসা থাকতাম, সেই বাসার ভাই উপরে ছিলেন না নিচে, ভুলে গেছে, উপরে থাকতেন, কিন্তু আমি জানতাম না। তিনি তার মতো চলাফেরা করতেন, জানতামও না। যাই হোক, পরিচয় হওয়ার পরে একদিন আমাদের এক রিলেটিভ 2বার বোধহয় চিকিৎসাজনিত একটা বিষয়ে তার কাছে বলেছিলাম, আপনার যদি সুযোগ থাকে, কারণ আমার তো আসলে আমি অত এইভাবে সম্পৃক্ত ছিলাম না, ইবনেসিনা হসপিটালের চিকিৎসা। আমি ভাইকে বলছিলাম, আপনাদের লোকজন আছে একটু বলে দিন, কিছু কম টম নেয়। তো জামাতের বড় নেতা থাকতে, সে তখন ছাত্র শিবিরের নেতা, আমি তার সাথে পরিচয় থাকার সুবাদে তাকে বলেছি। তখন বলছে আমার অফিসিয়ালি বিএনপির সাথে ওইভাবে এই 28শে অক্টোবরের পূর্বে বোধহয় তারেক রহমানের সাথে আমাদের কথা হয় নাই, কিন্তু আওয়ামী লীগ কিন্তু পিটাইতো, হামলা করতো, ওটাকে জায়েজ করতো যে আমরা বিএনপি জামাতের অর্থায়নে, পৃষ্ঠপোষকতায়, বুদ্ধির পরামর্শে এই আন্দোলন করছি, সরকার বিরোধী তৎপরতা চালাচ্ছি। কিন্তু প্রকৃত অর্থে বিএনপির অর্থায়নে না, জামাতের অর্থায়নে, তাদের বুদ্ধিতেও না, নিজের বিবেক এবং বোধের তাড়না থেকে যে এইভাবে একটা দেশ চলতে পারে না। মানুষের কথা বলার অধিকার নাই, চলাফেরার অধিকার নাই। গত 3টা নির্বাচন, 14, 18, 24 ভুয়া নির্বাচন হয়েছে। এইভাবে তো একটা দেশ চলতে পারে। এদেশের ফিউচারটা কি? একদলীয় শাসন প্রতিষ্ঠা করার জন্য তো 71 এতগুলো মানুষ জীবন দেয় নাই, আমরা লড়াই করি নাই। দেশে পরিবর্তনের আকাঙ্ক্ষা থেকেই কিছু করার প্রত্যয় নিয়েই সংগ্রামটা করেছি। সেই ক্ষেত্রে ওই যে ফয়জুল হক ভাই বলেছে, কখনো অনেকে সহযোগিতা করেছে, সহযোগী হিসেবে এসেছে, আবার দেখা যায় ওই বিষধর সাপের মতো সবল মেরেছে, বিভ্রান্তি ছড়িয়েছে, প্রোপাগান্ডা ছড়িয়েছে, অনেক কিছু করেছে আমাদেরকে তাদের স্বার্থে ব্যবহার করতে না পেরে বিনাশ করার জন্য। তারপর আবার বারবার ঘুরে দাঁড়িয়েছি। আর এই বারবার ঘুরিয়ে দাঁড়ানোর জন্য আমাদের রাজনীতিকে আজকে এই সাফল্যের এই জায়গায় নিয়ে আসার জন্য যতটুকু সফল হয়েছে, এর সিংহভাগ কৃতিত্ব এই প্রবাসী অধিকার পরিষদের সাধারণ প্রবাসী এবং নেতৃবৃন্দের। সমস্ত সাপোর্টটা বলেছি, আমাদের কোনো বড় ডোনার ছিল না, কেউ 10 লাখ 5 লাখ টাকা, কোটি টাকা সাপোর্ট করেছে এই সাধারণ প্রবাসী। আমি ওই লাস্ট রেজিমের সময় 4টা মিডল ইস্টের দেশ সফর করেছিলাম, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব। 4টার খরচ কিন্তু তারা বিয়ার করেছে, সমস্ত প্রোগ্রাম সব কিছু। কিছু আগে ইউরোপ সফর করেছিলাম, 4টা দেশে গেছি, সেখানে সেই প্রোগ্রাম তারা করেছে, অনেকগুলো সেখানকার খরচ তারাই বহন করেছে। তো এই তাদের ভালোবাসা কেন, তাদের এই আগ্রহ কেন? বিকজ তারাও আমাদের মতো একটা নতুন কিছু, একটা পরিবর্তনের বাংলাদেশ দেখতে চেয়েছিল। কিন্তু এটা ঠিক যে আমাদেরকে বলতে, সমস্ত আলোচনায় যাবেন, নেতাদের মুখে শুনবেন, এই গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতি নিয়ে তারা খুব বেশি সন্তুষ্ট না। কারণ তাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল, এই সরকারের উপদেষ্টা অনেকে, তারা
পুরো দেশের রাষ্ট্র ব্যবস্থার সমস্যা জানেন, কিন্তু এখন পর্যন্ত আমরা যদি বলি মোটা দাগের সমস্যার ক্ষেত্রে আমরা একটা জনবান্ধব প্রশাসন, জনগণের প্রতি দায়বদ্ধ একটা প্রশাসন, পুলিশ কিংবা জনপ্রশাসন আমরা চাই। আমরা কি সেটা পেয়েছি? প্রশাসন আগে এক ধরনের রাজনৈতিক ডিরেকশনে চলতো, এখন আরেক ধরনের রাজনৈতিক বা গভর্নমেন্টের ডিরেকশনে চলছে। কোনো নিরপেক্ষতা, পেশাদারিত্ব এখনো নিশ্চিত হয় নাই, এবং সেই সংস্কার নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে না। আমরা যদি দেখি যে এই গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি দমন কমিশন সেইভাবে ফাটাকেস্টের মতো সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে, অভিযান চালাচ্ছে, দুর্নীতিবাজদেরকে গ্রেপ্তার করছে, বিচারের মুখোমুখি করছে, আদালতে তোলা হচ্ছে, কিচ্ছু দেখি না। দুর্নীতি দমন কমিশন আছে না মারা গেছে জানি না। আমরা যদি দেখতাম যে যেই ফ্যাসিবাদী শক্তি গত জুলাই থেকে শুরু করে গত 16 বছরে এই নির্মমতা, নিষ্ঠুরতা চালিয়েছে, চিরুনি অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, আদালতে হাজির করা হচ্ছে, তাদের ট্রায়াল চলছে, আমরা শান্তি পেতাম। কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। 9-6 ল্যাপস্যাপ দিয়ে আইওয়াস যা দেখতে পাচ্ছে অনেক ক্ষেত্রে। প্রকৃত বিষয়ে যেগুলো মানুষের প্রত্যাশা, সিম্পল সাধারণ মানুষের যে প্রত্যাশা নিয়ে রাস্তার একজন শ্রমিক, ফুটপাতের হকার, পথশিশু, রিক্সাওয়ালা, গার্মেন্টস কর্মী যারা এই আন্দোলনের ছাত্র জনতার সাথে যুক্ত হয়েছিল, যে তারা ভেবেছিল এই পরিস্থিতির পরে অন্তত তাদের অর্থনৈতিক, সামাজিক একটা উন্নতি হবে, সেই মৌলিক জায়গায় আমরা খুব বেশি পরিবর্তন দেখি নাই। হ্যাঁ, বড় পরিবর্তন রয়েছে যে আজকে আমি ইয়াসিন আরাফাত একসাথে বসে কথা বলতে পারছি, প্রকাশ্যে সভা সমাবেশ করতে পারছি, আগে টুকটাক পারতাম, এখন একটু ভালোভাবে পারছি, ঢাকার বাইরে নিরাপদে যাচ্ছি, এই হয়তো এইটুকু একটু পরিবর্তন হয়েছে। আমার রাষ্ট্রের শাসনতান্ত্রিক পরিবর্তনের বিষয় নিয়ে ঐক্যমত্য কমিশন আলোচনা হচ্ছে, সেইখানে কিছু ঐক্যমত হয়েছে। এখন সেটা ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কি প্রক্রিয়া হবে সেটা একটা জটিলতা আছে। নির্বাচনের আগে হবে না নির্বাচনের পরে হবে না একই সাথে হবে, কারণ আমরা তো দেখেছি এই দেশে অনেক সামাজিক চুক্তি বলেন, রাজনৈতিক সমঝোতা বলেন হয়েছে, কিন্তু কেউ ক্ষমতায় গিয়ে রাখে নাই। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকতে তাদের ভাষা এক ধরনের, বিরোধী দলে গেলে আরেক ধরনের। বাংলাদেশে একটা সামাজিক চুক্তি ছিল গত লাস্ট 50 বছরের, কেয়ারটেকার গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আওয়ামী লীগ দিয়েছেন, তুলে দিয়েছিল, এবং সেখান থেকে সংকটটা শুরু হয়েছিল। তো আজকে প্রবাসী অধিকার পরিষদের আমি পুরানো নিউজ ঘাটতে গিয়ে পেলাম যে এখানে সম্ভবত ঢাকা প্রকাশে আছে প্রবাসী অধিকার পরিষদের 10 দফার দাবির বিষয়ে। হ্যাঁ, ঢাকা প্রকাশে 19 ফেব্রুয়ারি 2022 সাল। সেখানে ছবিতে দেখতে পাচ্ছি জাফরুল্লাহ চৌধুরী ছিলেন, রেজা কিবরিয়া ভাই ছিলেন, জুনায়েদ সাকিব ভাই ছিলেন, দিলারা ম্যাডাম ছিলেন, রফিকুল ইসলাম বাবলু ভাই মুক্তিযোদ্ধা। সেখানে 10 দফা দাবির মধ্যে তাদের ছিল প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকদের মরদ রাষ্ট্রীয় খরচে আনতে হবে। এইটা বোধহয় হচ্ছে এখন অনেকখানি, কম শুরু হয়েছে, আশা করি বাকিও হবে। তারপরে প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান এবং প্রবাস থেকে ভোটদানের সুযোগ আলহামদুলিল্লাহ বাস্তবায়নের দিকে যাচ্ছে। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ, যদি একটা লাউন্স করছে, সমালোচনা আছে, কিন্তু আমি বলবো ট্রেন শুরু হয়েছে, আরো সংস্কার পরিবর্তন হয়, বাট কিছুটা কিন্তু শুরু হচ্ছে। প্রবাসীদের দ্বৈত নাগরিকত্ব পেনশনের সুবিধা এভাবে বেশ কিছু দাবি দেওয়ার কথা 10 দফার মধ্যে ছিল, কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা, আপনি যখন ভোটাধিকার পাবেন, রাজনৈতিক দলগুলো, দলের নেতারা ওই ভোটের জন্য কিন্তু আপনার দাবি দেওয়া মানতে বাধ্য হবে। কাজে সেই জন্য আমরা দাবি জানিয়েছিলাম সমস্ত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করে। নির্বাচন কমিশন বলছে পরীক্ষামূলকভাবে তারা কয়েকটি দেশে ইমপ্লিমেন্ট করতে চায়। আপনারাও সোচ্চার থাকেন, সমস্ত দেশের, যেই সমস্ত দেশে আমাদের প্রবাসীরা আছে সেই প্রবাসীরা যেন ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এবং এই যে 10% প্রবাসী প্রতিনিধিত্ব আপনারা চাইছেন, এইটার অনেকগুলো পজিটিভ দিক আছে। আমি সংক্ষেপে, আরাফাত ভাই যদি নামাজের টাইম ওভার হয়েছে আপনি গেলে যে আপনার 10% প্রবাসী প্রতিনিধিত্ব চাইছেন, দেখেন এটা যদি নিশ্চিত করা যায়, এখানে অনেকগুলো ভালো দিক আছে। 1 নম্বর দিক হচ্ছে আমাদের এমনিতে তো একটা ওভার পপুলেটেড কান্ট্রি এবং একটা অর্থনৈতিকভাবে আমরা পিছিয়ে পড়া, আমাদের রেমিটেন্স, আমাদের বৈদেশিক
মুদ্রা আয়ের একটা বড় খাত, সেই ক্ষেত্রে এই 10% প্রবাসীদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া হলে তারা দেশে ব্যবসা বাণিজ্য করবে, নির্বাচনী খরচের জন্য, কর্মকাণ্ডের জন্য কিন্তু বিদেশ থেকে টাকা দেশে আনবে। সুতরাং দেশের অর্থনীতির জন্য এটা অত্যন্ত একটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের এইভাবে আলাদাভাবে সেমিনার করা লাগবে না প্রবাসীদের নিয়ে কথা বলার জন্য। সরাসরি প্রবাসী প্রতিনিধিত্ব থাকার ফলে তারাই প্রবাসীদের ভালো মন্দ দিকগুলো নিয়ে কন্টিনিউয়াস ভাবে সংসদ থেকে শুরু করে বিভিন্ন আলাপ আলোচনায় তারা সেই বিষয়গুলো তুলে ধরতে পারবে। তাছাড়া আরো অনেক বিষয় আছে। আপনারা মনে করি যেই দাবিটা করেছেন অত্যন্ত যৌক্তিক। সেই ক্ষেত্রে এখন যে আলোচনা হচ্ছে বর্তমান সংস্কার কমিশনে, যে এই সংখ্যানুপাতিক নির্বাচনে, সংখ্যানুপাতিক পদ্ধতিতে আগামী নির্বাচন, এখন আমাদের দলের একটা পজিশন আছে 2021 সালে আমরা যখন দল ঘোষণা করি তখন থেকে, যে আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা, এইটা করা গেলে খুবই ভালো হতো। আমার প্রত্যেকটা জিনিসেরই কিছু ইতিবাচক নেতিবাচক দিক আছে। যেহেতু রাজনৈতিক দলগুলো একমত হয়েছে যে উচ্চ কক্ষ, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চ কক্ষের যে 100 প্রতিনিধি সেটা আনুপাতিক প্রাপ্ত ভোটের অনুপাতে নিশ্চিত করা হবে। সেইটাও যদি করা হয়, সেখানেও আমরা ওই পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী, রাজনীতির বাইরে একটা পার্সেন্টেজ রাখার কথা হচ্ছে 20 থেকে 30%। সেক্ষেত্রে প্রবাসীদের একটা সুযোগ তৈরি হবে। সুতরাং এই 10% প্রতিনিধিত্ব কিংবা অন্তত পক্ষে উচ্চ হারে, মানে উচ্চ কক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতির প্রয়োগ, এই সময়ের একটা কার্যকর এবং নতুন সংস্কার হতে পারে। এই পরিবর্তনের, এই জুলাইয়ের পরে আমরা যদি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না আনতে পারি,